নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা বাচ্য চেনার উপায়। তোমাদের এতদিন আমরা বাচ্য নিয়ে আলোচনা করে দিয়েছি, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, সেখানে ডিটেলসে আলোচনা করেছি, কোনটার কি উদাহরণ সেটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পড়বো শর্টকাট পদ্ধতিতে কিভাবে বাচ্যটা চিনবে। বাচ্য চেনার কয়েকটা উপায় আমরা বলবো, সেটা সবার শেষে। তার আগে বলে দিই যে এর আগের যে আমরা ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু প্রত্যেকে দেখে নিও। ওইগুলো না দেখে কিন্তু আজকের ভিডিওটা দেখতে যেও না, তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। প্রত্যেকটা বাচ্চ আমাদের আলাদা করে আগে চিনতে হবে, তারপরে কিন্তু আজকের ভিডিওটা দেখো। যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। বন্ধুরা, আমরা যে তিন প্রকার বাচ্যের কথা পড়েছি, মানে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য, এই তিনটের মধ্যে কর্তৃবাচ্য চেনা খুবই সোজা। কর্তৃবাচ্য দেখলেই চিনতে পারবে, কিন্তু তবুও আমি শেষে বলে দেব। প্রধানত যেটা সমস্যা হয় কর্মবাচ্য আর ভাববাচ্য নিয়ে। তো এই তিনটে বাচ্য কিভাবে চিনবে সেটা আমি একেবারে ভিডিও শেষে বলবো, কিন্তু তার আগে কর্ম আর ভাববাচ্য এই দুটো বাক্যের একটাই উদাহরণে এই দুটো বাক্য অনেক সময় গুলিয়ে যায়। তো যে সমস্ত বাক্যে এই ধরনের বাচ্যগুলো গুলিয়ে যায় সেই ধরনের বাক্য আমি দুটো দিয়ে উদাহরণ দিয়ে প্রথমে বোঝাবো, তারপর পয়েন্ট দিয়ে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য কিভাবে চিনবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি দুটো উদাহরণ নেব। সেটা হচ্ছে, 1 নম্বর উদাহরণে লিখছি, আমার গান গাওয়া হয়েছে। আর 2 নম্বর উদাহরণে লিখছি, একই উদাহরণ, আমার ভাত খাওয়া হয়েছে। মানে এই ধরনের যে উদাহরণগুলো, আমার ভাত খাওয়া হয়েছে, এই ধরনের যে উদাহরণগুলো, এই ধরনের উদাহরণগুলো চিনতে অনেক সময় আমাদের মধ্যে গন্ডগোল হয়ে যায় যে এটা কর্মবাচ্য না ভাববাচ্য। তো প্রথমত আমাদেরকে, আমি প্রথম উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি যে আমার গান গাওয়া হয়েছে। এই যে প্রথম উদাহরণে দেখতে পাচ্ছ, এখানে আমাদেরকে এটা বুঝতে হবে যেটা কর্মবাচ্য না ভাববাচ্য। চিনব কি করে? প্রথমত যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, এই যে পদটা আমার গান গাওয়া হয়েছে, তো এখানে এই বাক্যটার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছে? এটাকে কি বলছে? আমার গান, মানে গানটা কি আমার? গানটা আমার মানে গানটার সুরকার বা স্রষ্টা বা লেখক যাই বলো, অর্থাৎ গানটার মালিকানা যেটা বোঝায়। গানটা আমার, কিন্তু গাওয়া হয়েছে, অন্য কেউ গেয়েছে। তাহলে যদি গানটা আমার বোঝায় যে আমার গান, অর্থাৎ আমি লিখেছি বা আমি সুর দিয়েছি বা আমি মালিক, গানটা সৃষ্টিকর্তা আমি, যদি এরকম বোঝায় আমার গান কিন্তু গাওয়া হয়েছে, গাওয়া মানে এখানে অন্য কেউ গেয়েছে, এক্ষেত্রে গাওয়াটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে? তাহলে আমার গান যদি অন্য কেউ গায়, তখন এক্ষেত্রে সেটা হবে কর্মবাচ্য। মানে বাক্যের ভাবটা যদি এরকম বোঝায়, প্রথমে তোমাকে বুঝতে হবে যে আমার গানের কথা বলছে নাকি আমার গাওয়া কথাটা বলা হচ্ছে। এই বাক্যটার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছে, যে গানটা আমার না গাওয়াটা, মানে গান গাওয়া কাজটা আমার। যদি আমার গান হয়, যদি আমি স্রষ্টা হই, অর্থাৎ আমি মালিক, গানটা আমি লিখেছি, সুর দিয়েছি, যাই হোক, সেক্ষেত্রে বললাম যে সেটা কর্মবাচ্য হবে, তখন গাওয়া পদটা হবে বিশেষণ পদ। কিন্তু গানটা যদি আমার না হয়ে গাওয়াটা ধরো আমার হলো, অর্থাৎ আমি যদি, মানে আমি গানটা গেয়েছি, মানে আমি গান গাওয়া কাজটা করেছি, তাহলে গাওয়া পদটা যদি আমার হয়, অর্থাৎ গান গাওয়ার কাজটা যদি আমি করে থাকি, তখন সেক্ষেত্রে হবে সেটা ভাববাচ্য। এবার এক্ষেত্রেও তাই, যে ভাতটা আমার, মানে আমার ভাতটা আমি খাচ্ছিলাম, আমার ভাতটা খাওয়া হয়েছে, মানে আমি ভাতটা খাচ্ছিলাম, খাওয়ার পর আমার উচ্ছিষ্টটা অন্য কেউ খেয়েছে, সেইটা হলে তখন কর্মবাচ্য। আর যদি ভাতটা আমার না হয়ে খাওয়াটা আমার হয়, মানে আমি খেয়েছি, মানে আমার ভাত খাওয়া কাজটা হয়েছে, অর্থাৎ এই বাক্যটা বলছে যে আমি ভাত খাওয়া কাজটা সম্পন্ন করেছি, এটা বুঝতে হবে। দেখো বাক্য দুটোর মধ্যে ঠিক কি বলতে চাওয়া হয়েছে। আমার গান গাওয়া হয়েছে বলতে আমরা যেমন সাধারণত বলি যে আমার গান গাওয়া হয়েছে বা আমার ভাত খাওয়া হয়েছে, এই ধরনের বাক্যের মাধ্যমে আমরা কি বলতে চাই? সাধারণত আমরা এটাই বলি যে আমার ভাত খাওয়া হয়েছে, মানে আমি ভাত খেয়ে নিয়েছি, আমি গান গেয়েছি, এটাই বুঝতে চাই বেশিরভাগ ক্ষেত্রে। তাই এগুলো কিন্তু ভাববাচ্যের উদাহরণ হয়ে থাকে।
তো এই ধরনের উদাহরণ যদি পেয়ে থাকো যে বাক্যটার মধ্যে কি বোঝাতে চেয়েছে, সেই অর্থটা তোমাকে আগে বুঝতে হবে, যে তুমি কাজটি করছো না জিনিসটার উপর তোমার অধিকার আছে। যেমন ধরো আমার বই বেচা হয়েছে, যদি বলা হয় আমার বই অর্থাৎ আমার লেখা বই, তখন সেক্ষেত্রে সেটা কর্মবাচ্য হবে। কিন্তু আমার যদি বিক্রি কাজটা হয় আমার বই বেচা হয়েছে, তখন হচ্ছে সেটা ভাববাচ্য হবে। এগুলো বুঝে করতে হবে। তো বাচ্য এই ধরনের আমি তো দুটো উদাহরণ দিলাম, এই ধরনের অনেক উদাহরণ তোমরা দেখতে পাবে। তো সেগুলো দেখে বুঝতে হবে তোমাদেরকে কি বলতে চেয়েছে। এই দুটো বাক্যের মধ্যে কি বলতে চেয়েছে, আমার গান গাওয়া হয়েছে আর আমার ভাত খাওয়া হয়েছে, এর অর্থ হচ্ছে আমি গান গেয়েছি বা আমি ভাত খেয়েছি, তাহলে আমার কাজটা বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে ভাববাচ্য। ঠিক আছে, এবার চলো আমরা তিনটে বাচ্য কিভাবে চিনবে সেটা আমরা বলে দিচ্ছি। বন্ধুরা, বাচ্য চেনার শর্টকাট উপায় বলছি, কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়, তারপরে এটা নয় যে সব ক্ষেত্রে এগুলো একদম নিখুঁত হবে। সেগুলোর জন্য তোমাদেরকে বাক্য গভীরভাবে পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। তো চলো আমরা বলে দিচ্ছি কিভাবে কর্মবাচ্য, প্রথমে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য কি করে চিনবে। প্রথমত বাচ্য চিনতে গেলে বাক্যের কর্তা আর কর্ম এগুলো আমাদেরকে চিহ্নিত করা আগে শিখতে হবে। অর্থাৎ বাক্যের কর্তা আর কর্ম যদি চিনতে পারি, তখন কিন্তু বাক্য চেনার উপায়টা অনেকটা সহজ হয়ে যায়। সেটা কি না, বাক্যের পুরুষটা পরিবর্তন করলে অনেক সময় বাক্যটা কোন বাচ্চে আছে সেটা বোঝা যায়। যেমন ধরো কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য বাক্যের কর্তাটাকে চেঞ্জ করে যদি তার জায়গায় উত্তম পুরুষ আমি আর মধ্যম পুরুষ তুমি বসানো হয়, এবং আমি আর তুমি বসানোর পরে কর্তাটার বদলে বসানোর পরে যদি ক্রিয়াটা পরিবর্তন হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কর্তৃবাচ্য। কর্মবাচ্যের ক্ষেত্রেও তাই, বাক্যের কর্তার ক্ষেত্রে কর্তা পরিবর্তন করছি, কর্মের ক্ষেত্রেও তাই। কর্মের ক্ষেত্রে কর্মটাকে পরিবর্তন করে তার জায়গায় আমি অথবা তুমি, উত্তম পুরুষ অথবা মধ্যম পুরুষ বসিয়ে যদি ক্রিয়াটা পরিবর্তিত হয়ে যায়, তখন সেটা প্রত্যেকটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, সেটা তখন হবে কর্মবাচ্য। আর ভাববাচ্যের ক্ষেত্রেও তাই, বাক্যের পুরুষ যদি পরিবর্তন করা হয়, মানে কর্তার ভাববাচ্যের ক্রিয়াটির বদলে যদি কর্তৃবাচ্যের কি বলে কর্তাটা চেঞ্জ করে, মানে আমি অথবা তুমি এই দুটো পরিবর্তন করলে যদি ক্রিয়াটি বদলে যায়, তখন সেটা হয়ে যাবে ভাববাচ্য। ঠিক আছে, ক্রিয়া যদি না বদলায় তখন সেটা হয়ে যাবে ভাববাচ্য। প্রত্যেকটার আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, বিষয়টা আরো সহজ হয়ে যাবে। যেমন ধরো কর্তৃবাচ্যে যদি আমি লিখি, দেখো ভালো করে বোঝো, যে রাম ভাত খায়। এখানে কি বললাম, এটা কর্তৃবাচ্য কিনা কিভাবে চিনবে, দেখো বাক্যের কর্তাকে বুঝতেই পারছো, রাম হচ্ছে কর্তা। এবারে এই রামকে পরিবর্তন, বাক্যের কর্তা যদি চিনতে পারো, কর্তা কর্ম, তাহলে কিন্তু এগুলো নির্ণয় করতে পারবে। রাম হচ্ছে কর্তা, রামটাকে বদলে আমি অথবা তুমি করে দাও। যদি বলি রামের জায়গায় আমি, তখন কি হবে, ক্রিয়াটা পরিবর্তন হবে। রামের জায়গায় যদি বলি আমি ভাত, কি হয়ে যাবে, খায়ের জায়গায় তখন হয়ে যাবে খাই। তুমি বসালে তুমি ভাত খাও, দেখো ক্রিয়া কিন্তু পরিবর্তিত হয়ে গেল। যদি ক্রিয়া পরিবর্তন হয়ে যায়, তখন সেটা নিশ্চিত জানবে এটা কর্তৃবাচ্য হচ্ছে। আর যদি ক্রিয়া পরিবর্তিত না হয়, তখন তার মানে সেটা, মানে কর্তাটাকে পরিবর্তন করতে হবে কর্তৃবাচ্য চেনার জন্য। কর্তাটাকে পরিবর্তন করে যদি ক্রিয়া পরিবর্তন না হয়, তখন সেটা কর্তৃবাচ্য হবে না। যদি ক্রিয়াটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তখন সেটা কর্তৃবাচ্য। এবার দেখো এই উদাহরণটাই আমরা কর্মবাচ্যের ক্ষেত্রে ব্যবহার করছি। কর্মবাচ্যের কি, কর্মটা চেঞ্জ করতে হবে, কর্মটা পরিবর্তন করে আমি অথবা তুমি বসাতে হবে। এখানে কর্ম কি, ভাত হচ্ছে কর্ম। যদি রামটা হচ্ছে কর্তা, ভাতটা কর্ম, এটা কর্ম, কর্মটা পরিবর্তন করি, তাহলে ধরে নাও রাম আমি, কর্মের জায়গায় আমি খাই। রাম যদি তুমি বলি তুমি খাই, ক্রিয়াটা কিন্তু পরিবর্তন হলো না, তার মানে এটা কিন্তু কর্মবাচ্য নয়। আমি কর্মবাচ্য কেন নয় সেটা বুঝিয়ে দিলাম। এটা কর্মবাচ্য নয় বুঝতেই পারলে, প্রথমেই তো বললাম এটা কর্তৃবাচ্য। এবার দেখো কর্মবাচ্যের একটা উদাহরণ দিলাম। ধরো রাম কর্তৃক রাবণ নিহত হলো, নিহত হলো। ঠিক আছে, এবার দেখো কর্মবাচ্যের ক্ষেত্রে কি না, কর্মটাকে পরিবর্তন করতে হবে। কর্মটাকে পরিবর্তন করলে যদি ক্রিয়া বদলে যায়, তখনই সেটা হয়ে যাবে কর্মবাচ্য। এখানে কর্ম কোনটা,
না রাবণ হচ্ছে কর্ম। কারণ রাম কর্তা, রাম নিহত করলো, রাম ওই জন্য কর্তা। কে নিহত হলো? রাবণ নিহত হলো। এবার রাবণের জায়গায় উত্তম পুরুষ বা মধ্যম পুরুষের ইয়ে বসিয়ে দাও। উত্তম পুরুষ হচ্ছে আমি অথবা তুমি। যদি বলি রাম কর্তৃক আমি নিহত, তখন হয়ে যাবে হলাম। তুমি হলে রাম কর্তৃক তুমি নিহত হলে। দেখো ক্রিয়াটা কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমি অথবা তুমি বসবে, তার মানে এটা কর্মবাচ্য। ঠিক আছে। আর ভাববাচ্যের ক্ষেত্রে কি হবে না, কর্তা আর কর্মকে দুটোকেই পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করলে যদি ক্রিয়া না বদলায় তখন সেটা হয়ে যাবে ভাববাচ্য। এটা কিন্তু মনে রাখবে, ক্রিয়াটা যদি না বদলায়। কেন না, ভাববাচ্যের ক্রিয়াটা সবসময় কিন্তু প্রথম পুরুষে থাকে। আমরা বলেছিলাম ভাববাচ্য পড়ানোর সময় সবসময় প্রথম পুরুষে থাকে। তাহলে দেখো, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এখানে কর্তাটাকে চেঞ্জ করে দাও। আমাকে জায়গায় ধরো তোমাকে। দেখো ক্রিয়া কিন্তু বদলাচ্ছে না, তোমাকে জায়গা আমরা একই বলছি, তোমাকে যেতে হবে। রামকে যেতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ক্রিয়াটা একই থেকে যাচ্ছে, ক্রিয়া কিন্তু বদলাচ্ছে না। যদি ক্রিয়াটা না বদলায় তখন কিন্তু সেটা হয়ে যাবে ভাববাচ্য। কেন না, ভাববাচ্যের ক্রিয়া সবসময় প্রথম পুরুষে থাকে, সেই জন্য। তাহলে বোঝা গেল প্রত্যেকটা কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এই দুটোর ক্ষেত্রে কর্তা আর কর্ম। কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তা চেঞ্জ করতে হবে, আর কর্মবাচ্যের ক্ষেত্রে কর্ম চেঞ্জ করতে হবে। যদি ক্রিয়া বদলে যায় তখন কিন্তু সেই অনুযায়ী বাচ্য হবে। এটা শর্টকাট নিয়ম, সব ক্ষেত্রেই এটা যে প্রযোজ্য হবে এমন কিছু নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো এই গেল বন্ধুরা নিয়ম। তো তোমরা ভিডিওটা যারা শেষ অবধি দেখেছো আশা করি বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি আমাকে কমেন্টে জানাতে পারো। এবং বাচ্চার প্রত্যেকটা ভিডিও দেখো, এবং দেখার পর আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।